ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের প্রধান কাজ কি জানেন? হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী আছে না, এই হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করা। ঠিক আছে, ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করা। ঠিক আছে, সরবরাহ করা মনে থাকবে ভাইয়া। তাহলে এই যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের প্রধান কাজ কোনটি? অভ্যন্তরীণ ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করা। এখন অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? হিসাব তথ্যের যারা ব্যবস্থাপক আছে তারা। ব্যবস্থাপক আছে না, ম্যানেজার আছে না, তাদের কাছে তথ্য দেয়া, এটাই হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের প্রধান কাজ। আর আর্থিক হিসাব বিজ্ঞান আছে না, ওই যে আর্থিক হিসাব বিজ্ঞান মানে বুঝেন আপনারা? আর্থিক হিসাব বিজ্ঞান মানে ওই যে ফার্স্ট পেপারে আমরা যেটা করে আসছি, জাবেদা খতিয়ান রেওয়ামিল আছে না, এই আর্থিক হিসাব বিজ্ঞানের প্রধান কাজ হচ্ছে হিসাব তথ্যের বহিস্থ ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করা। বুঝতে পেরেছেন? ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ বোঝা গেছে ভাইয়া? একটু বলি তো। তাহলে এই যে পার্থক্য বুঝতে পেরেছেন, যে বহিস্থ ব্যবহারকারী, হিসাব তথ্যের যারা ব্যবহারকারী আছে, এই বহিস্থ ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করবে কে? আর্থিক হিসাব বিজ্ঞান। আর অভ্যন্তরীণ হিসাব তথ্যের ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করবে কে? সেটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। ঠিক আছে, বোঝা গেছে সবার? ওকে, পরে যাই আমরা। পরে আমাদের দেখেন, আচ্ছা কি ব্যাপার, ব্যয়ের অতিবাহিত অংশকে কি বলে, মানে এগুলো কেন আসছে এখানে? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের, আচ্ছা এখান থেকে দেখি, প্রশ্নটা ভুল দেখি। এই যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী কারা, তো আমরা কি পড়েছি? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কাদেরকে তথ্য দেয়? অভ্যন্তরীণ ব্যবহারকারীকে তথ্য দেয়, তাই না? কাদেরকে? অভ্যন্তরীণ ব্যবহারকারীকে, তাই না? তাহলে এর মধ্যে আপনি একটু দেখেন তো, অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার কারা? এরা হচ্ছে হিসাব তথ্যের বহিস্থ ব্যবহারকারী, তাই না? সেজন্য উত্তর হবে না। কর কর্তৃপক্ষ, এরাও বহিস্থ ব্যবহারকারী, তাই তো নাকি? তাহলে কি হবে দেখি তো? ব্যবস্থাপকগণ। কারা? ব্যবস্থাপকগণ, রাইট। সরবরাহকারী, সরবরাহকারী মানে কে? বিক্রেতা। তো এই বিক্রেতা যার কাছ থেকে আমরা কিনে নিয়ে আসি, বিক্রেতা যে, সে কি অভ্যন্তরীণ? না, সেও হচ্ছে বহিস্থ। তাহলে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী কারা? ব্যবহারকারী হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারীরা। অভ্যন্তরীণ ব্যবহারকারীকে? ব্যবস্থাপকগণ। মনে থাকবে ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি তাহলে। 43-এর সি। পরে যাই। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের কার্যাবলী হচ্ছে কি, মানে কি কাজ করে? উপাত্ত সংগ্রহ করে, মানে তথ্য সংগ্রহ করে, হ্যাঁ এটা কাজ। পরিকল্পনা করে, পূর্বানুমান করে, এটাও কাজ। সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, হ্যাঁ তিনটাই কাজ। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান তথ্য সংগ্রহ করে, তথ্য সংগ্রহ করার পরে আমাদের এই যে পরিকল্পনা করে, এবং সে পরিকল্পনা অনুযায়ী তথ্য কি করে? সরবরাহ করে, তাই না? তথ্য সরবরাহ করে। আর এই তথ্য সরবরাহ কেন করি আমরা? যাতে করে সেটা সিদ্ধান্ত গ্রহণে আমাদেরকে হেল্প করে। তাহলে 1, 2, 3 তিনটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, 1, 2, 3 তিনটাই হচ্ছে আমাদের উত্তর। পরে যাই। পরে কি বলেছে দেখেন, বাজেট হলো কি? বাজেট, বাজেট কি? আমরা ম্যানেজমেন্টে পড়ে আসছি, তাই না? বাজেট কি? পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ, তাই না? পরিকল্পনাকে যখন আমরা সংখ্যায় প্রকাশ করব, তখন তাকে আমরা কি বলি? বাজেট বলি। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, নিউমেরিক্যাল এক্সপ্রেশন অফ এ পরিকল্পনা। পরিকল্পনা ইংরেজি কি? প্ল্যানিং, তাই না? তাহলে প্ল্যানিংকে যখন আমরা কি করব? সংখ্যায় প্রকাশ করব। কোন পরিকল্পনা? বর্তমান পরিকল্পনা। পরিকল্পনা কি কখনো বর্তমান হয়? না, পরিকল্পনা সব সময় ভবিষ্যতের জন্য হয়। পরিকল্পনা কি অতীতের জন্য হয়? না। অতীত আর্থিক অবস্থার, না, আর্থিক ঘটনার সংখ্যাত্মক প্রকাশ না, পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ বাজেট, এবং সেটা হয়ে থাকে ভবিষ্যতের জন্য। বোঝা গেছে? ওকে, এরপরে যাই আমরা। দেখেন, এরপরে বলছে বাজেট প্রস্তুতকরণে ব্যবস্থাপনার কোন ধরনের কাজের মধ্যে পড়ে? তাহলে বাজেট ব্যবস্থাপনার কোন ধরনের কাজ বলেন তো? একটু আগে পড়েছি না, পরিকল্পনাকে যখন সংখ্যায় প্রকাশ করব তখনই তাকে বাজেট বলে। তাহলে এই বাজেট প্রস্তুতকরণ ব্যবস্থাপনার কোন ধরনের কাজ? পরিকল্পনার কাজ, তাই না ভাইয়া? তাহলে উত্তর হবে পরিকল্পনা। এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে ভাইয়া, ঠিক আছে? এগুলো পড়তে হবে ভালো করে।
তাহলে হবে না। ঠিক আছে ভাইয়া, লোডশেডিং কমেনি এখনো? আমাদের এদিক তো কমেছে, 2 দিন লোডশেডিং এ খুব সমস্যা হয়েছে, এখন তো সব ঠিক হয়ে গেছে, আবার শুক্রবার থেকে সব ওকে। আপনাদের এখনো প্রবলেম করছে লোডশেডিং? আমাদের এদিক তো ঠিক হয়ে গেছে, 2 দিন প্রবলেম করেছিল, তারপরে ঠিক হয়ে গেছে। আবার বেশি সুনাম করাও ভালো না, বেশি সুনাম করলে আবার দেখা যাচ্ছে প্রবলেম শুরু হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, কি ব্যাপার, ছেলে মেয়ে কই, পরীক্ষা পিছাই দিল তাই নাই ক্লাসে? খুবই সমস্যা এগুলো আপনাদের। বাজেট ব্যবস্থাপনার ভিত্তি কি? কিসের উপরে ভিত্তি করে বাজেট করা হয়? দেখেন, মনে রাখবেন, বাজেট যে আমরা করব, বাজেটের একটা ভিত্তি লাগবে না? সেটা কিসের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠানগুলো বাজেট করে থাকে জানেন? সেটা হচ্ছে বিক্রয়। কিসের উপরে? এই যে বিক্রয় পূর্বাভাস, মনে থাকবে। আপনি যে বাজেট করবেন কিসের উপরে ভিত্তি করে? বিক্রয়। কারণ আলটিমেটলি আমার প্রতিষ্ঠানের গোল কি? আমি উৎপাদন করি, ক্রয় করি, যেটাই করি না কেন, একটা প্রতিষ্ঠানের আলটিমেট গোল কি? বিক্রি করা না? আপনি যতই পড়াশোনা করেন, বাংলা পড়েন, ইংলিশ পড়েন, যাই করেন, আপনার আলটিমেট টার্গেট কি? এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করা, তাই না? তা আপনি যদি পরিকল্পনা করেন, তাহলে আপনি কিসের আঙ্গিকে পরিকল্পনা করবেন? ভালো রেজাল্ট করার আঙ্গিকে আপনি পরিকল্পনা করবেন না? ঠিক সেম ভাবে এই যে বাজেট ব্যবস্থাপনার ভিত্তি হলো বিক্রয় পূর্বাভাস, অর্থাৎ বিক্রয়ের উপরে প্রেডিক্ট করে আমাকে কি করতে হবে? বাজেট করতে হবে। ঠিক আছে, না হলে হবে না। এরপরে দেখেন, কার্যস্তর পরিবর্তনের সাথে সাথে যে বাজেট পরিবর্তন করা হয় তাকে কি বলে? যে বাজেট হচ্ছে পরিবর্তন হয়, দেখেন পরিবর্তন, কার্যস্তর মানে কি? কাজের স্তরের উপরে ভিত্তি করে যে বাজেটের কি হয়? পরিবর্তন হয়, তাকে বলি আমরা ফ্লেক্সিবল বাজেট বা নমনীয় বাজেট। মনে থাকবে, যে বাজেটকে পরিকল্পনা, যে বাজেটটা হচ্ছে পরিস্থিতির সাথে সাথে পরিবর্তিত হয়, তাকে আমরা বলবো নমনীয় বাজেট। মনে থাকবে ভাইয়া, মনে থাকবে। এই থিওরিগুলো পরীক্ষায় আসে, এগুলো সবই আপনাদের আশা বোর্ডে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে সলভ করাচ্ছি। তাহলে কার্যস্তর বলেন বা পরিবর্তিত পরিস্থিতির সাথে সাথে যে বাজেটকে আমরা পরিবর্তন করি তার নাম হচ্ছে ফ্লেক্সিবল বাজেট বা নমনীয় বাজেট। ইংরেজিতে বলা হয় ফ্লেক্সিবল বাজেট। হ্যাঁ, মনে থাকবে। তাহলে এর নাম হচ্ছে ফ্লেক্সিবল বাজেট বা নমনীয় বাজেট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি আমরা 48 রে। হ্যাঁ, 48 রে দেখেন, কোন বাজেটকে সকল বাজেটের ভিত্তি বলা হয়? এটা আপনারা উত্তর করবেন। বলেন, কোন বাজেট সকল বাজেটের ভিত্তি? তার মানে সব বাজেট করতে গেলে আমরা কোন বাজেটটাকে বিবেচনায় নিব? কে বলতে পারে বলেন তো? ওই যে বললাম, আলটিমেট গোল কি? আমার প্রতিষ্ঠানের আলটিমেট গোল মানে চূড়ান্ত যে লক্ষ্য, সেটা কি? বলেন, কোনটার উপরে ভিত্তি করে আমরা বাজেট করব? বলেন, কে বলতে পারে? 49-এর উত্তর কি হবে বলেন? একটু আগে আমি পড়াইছি ভাইয়া, প্রচুর পরিমাণে প্রশ্নটা আসে। কোনটা? বিক্রয়। তাহলে বিক্রয়ের ভিত্তি করে আমরা সকল বাজেট করব। ঠিক আছে। কোন বাজেটের উপর ভিত্তি করে উৎপাদন বাজেট তৈরি করা হয়? দেখছেন, একই প্রশ্ন ভাইয়া বারবার ঘুরে ফিরে আসছে। দেখেন, এর আগে কি বলেছিল? বোর্ড কোশ্চেন গুলো এমনই যে বেসিক বুঝবে সব পারবে। কোন বাজেটকে সকল বাজেটের ভিত্তি বলা হয়? সকল বাজেটে। তো সকল বাজেটের ভিত্তি মানে কি? সব বাজেটের ভেতরে আসবে। এখন সকল বাজেট না বলে আপনাকে বলছে কোন বাজেটের ভিত্তি করে উৎপাদন বাজেট করা হয়। সকলের জায়গায় উৎপাদন লাগাই দিয়েছে, তো সকলের ভেতরে কি উৎপাদন পড়ে না? পড়ে। তাহলে উত্তর কি? বিক্রয় বাজেট। কয়টা আপনি বিক্রি করতে চান ওটার উপরে ভিত্তি করে তো উৎপাদন করবেন, তাই না? তাহলে এই যে হচ্ছে কথা। এরপরে আসি, নিচের কোনটি বিবেচনার মাধ্যমে বাজেটিং কার্য শুরু হয়? বিক্রয় পূর্বাভাস, তাই না? বাজেটের কাজ যে আপনি শুরু করবেন কিসের উপরে? বিক্রয় পূর্বাভাস। যে আপনি কতটুকু বিক্রি করতে চাচ্ছেন সেটার উপরে জেনে বাজেটের কাজ আপনি শুরু করবেন, তাই না? সবকিছু বিক্রয়ের সাথে রিলেটেড। একই টাইপ প্রশ্ন বারবার। দেখেন, বিক্রয় রেখা এবং মোট ব্যয় রেখা যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? বলেন, বিক্রয় মানে হচ্ছে আয়, তাই না? আর মোট ব্যয় মানে তো আমরা বুঝতেই পারছি ব্যয়। তাহলে আয় আর ব্যয় যে বিন্দুতে কি করছে? ছেদ করছে, সে বিন্দুটার নাম কি? এই যে সৃজনশীল করার সময় দেখলাম না যে ছেদ করে গেল, তার নাম হচ্ছে সমচ্ছেদ বিন্দু, তাই না ভাইয়া? সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিক্রয়, রাইট? ইংরেজিতে বলে ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে, পরে যাই। পণ্য ক্রয়ের ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রয় যদি বৃদ্ধি পায়, ক্রয় ব্যয় হিসাব না, তো ক্রয় যদি বৃদ্ধি পায় তাহলে কি মুনাফা হ্রাস পাবে না ভাইয়া? বলেন,
পণ্য ক্রয়ের ব্যয় যদি বৃদ্ধি পায়, তাহলে ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে মুনাফা কি হয়? মুনাফা কমে যাবে, রাইট আছে। কন্ট্রিবিউশন মার্জিন বৃদ্ধি পায়, কন্ট্রিবিউশন মার্জিন কি বৃদ্ধি পাবে? বলেন তো ভাইয়া। ক্রয় যদি বেড়ে যায় তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কি বৃদ্ধি পাবে? কন্ট্রিবিউশন মার্জিন মানে কি? সিএম। তো সিএম এর সূত্র কি ভাইয়া? সিএম এর সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। এটা না ভাইয়া? এটা তো নাকি? এখন ব্যয় কোনটা? এই যে ব্যয়, ব্যয় ধরে নিলাম বিক্রয় আছে 10 টাকা, ব্যয় আছে 2 টাকা, তাহলে আমার সিএম হবে কত টাকা? 8 টাকা। এখন প্রশ্নে বলছে পণ্য ক্রয়ের ব্যয় যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে ব্যয় এখানে 10 টাকা, তো বিক্রয় 10 টাকা, ব্যয় 2 টাকা ধরেছিলাম, এখন বলেছে ব্যয় যদি বৃদ্ধি পেয়ে যায়, তো আমি 2 এর জায়গায় বৃদ্ধি করে 4 টাকা ধরলাম, তাহলে সিএম কত হইল? সিএম হচ্ছে 6 হইল না? তাহলে দেখেন তো ভাইয়া, ব্যয় যখন বৃদ্ধি পেল, ব্যয় যখন 2 টাকা ছিল, সিএম কত হয়েছে? 8 টাকা। ব্যয় বৃদ্ধি পেয়ে যখন 4 টাকা হইল, তখন সিএম কত টাকা হইল? 6 টাকা হইল। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে সিএম কি বৃদ্ধি পেল না হ্রাস পেল? ব্যয় যখন বেড়ে গেল, সিএম কি হয়ে গেল? সিএম কমে গেল না? তো এটা তো ভুল বলছে এরা, তাই না? কন্ট্রিবিউশন মার্জিন হ্রাস পাবে। ব্যয় বেড়ে গেলে কন্ট্রিবিউশন মার্জিন কি হবে? হ্রাস পাবে। পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পাবে, ইয়েস, ব্যয় বৃদ্ধি পাবে। ক্রয় কি ব্যয় না? কোন ব্যয়? পরিবর্তনশীল ব্যয়। তাহলে ক্রয় বাড়লে পরিবর্তনশীল ব্যয়ও বাড়বে। তাহলে উত্তর হবে 1 ও 3। উত্তর কত হবে? 1 ও 3। আমি কি বোঝাতে পেরেছি এই প্রশ্নটা ভাইয়া? এই প্রশ্নটা কি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে? 53 নম্বর কি আমরা বুঝতে পেরেছি? একটু কষ্ট করে আমরা বলি তো, 53 নাম্বার প্রশ্ন কি আমরা বুঝতে পেরেছি? একটু বলি। পণ্য ক্রয়ের ব্যয় হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, পড়েছি না? ওই যে কাঁচামাল ব্যয়, তো কাঁচামাল ব্যয়, পণ্য ক্রয় ব্যয়, এরা পরিবর্তনশীল ব্যয়, তাই না? তাহলে আমরা 53 নম্বর প্রশ্ন কি বুঝতে পেরেছি না পারিনি? মরিয়ম ইসলাম 1 ও 3। আচ্ছা, ভেরি গুড। বাকিরা কি সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করি আমরা, পরে যাই। বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কি পাবো আমরা? আমরা পাবো দত্তাংশ, তাই না? দত্তাংশের আরেকটা কি নাম আছে? কন্ট্রিবিউশন মার্জিন অথবা অনুদান প্রান্তও বলতে পারি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা পাবো, ঠিক আছে? তাহলে দত্তাংশ, অনুদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিন পাবো, তাই না? ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড। এবার বলছে একটা ম্যাথ দিয়ে দিয়েছে। আরে ম্যাথ, বিশাল বড় ম্যাথ দিয়েছে, তো একটা আমরা একটু পড়ি, দেখেন কি বলছে। পরীক্ষায় আসবে। সমচ্ছেদ বিন্দু 5000 একক, দত্তাংশ সীমা প্রতি এককে 10 টাকা, বিক্রয় প্রতি এককে 25 টাকা হলে স্থায়ী ব্যয় কত? আরে বাবা, স্থায়ী ব্যয় দিয়েছে, সমচ্ছেদ বিন্দুর মান দিয়েছে, দিয়ে স্থায়ী ব্যয় জানতে চাচ্ছে। সমচ্ছেদ বিন্দু আবার আছে এককে, তার মানে আমরা সমচ্ছেদ বিন্দুর এককের সূত্রটা লিখে ফেলি। অনেক ছেলে মেয়ে গাধামো করে ভুল করে আসে। সমচ্ছেদ বিন্দু এককের সূত্রটা মনে আছে ভাইয়া? সমচ্ছেদ বিন্দু এককের সূত্র হচ্ছে, ওপরে থাকবে কে? ওপরে থাকবে স্থায়ী ব্যয়, নিচে কে থাকবে? নিচে থাকবে হচ্ছে দত্তাংশ, তাই না? এই যে এটা। তাহলে আমরা যদি একটু মান বসাই, সমচ্ছেদ বিন্দু একক কত? 5000। প্রশ্নে বলেছে স্থায়ী ব্যয় কত, তাহলে স্থায়ী ব্যয়কে তার জায়গায় রেখে দেন। ভাইয়া দত্তাংশ বলে দিয়েছেন একক প্রতি কত টাকা? 10 টাকা। তাহলে এবার আমরা কি করব? কোনাকুনি গুণ করি। এই যে বজ্র গুণন বা আড়াআড়ি গুণন যেটা বলে। তাহলে স্থায়ী ব্যয় সমান আমরা কি লিখতে পারি বলেন তো? স্থায়ী ব্যয় সমান 5 10 কত? 5 10 50,000 টাকা বলতে পারি। পারি কিনা ভাইয়া? পারি। দেখছেন প্রশ্নটা কোথায় থেকে করেছে তারা? তাহলে উত্তর আমাদের কত? উত্তর আমাদের এই যে 50,000 টাকা। ক্লিয়ার? হ্যাঁ, এই তো মরিয়ম ইসলাম অলরেডি করে বসে আছে। ভেরি গুড, থ্যাংক ইউ। ক্লিয়ার সবাই? আচ্ছা, নেক্সটে যাই আমরা। আবার বলেছে, এবার বলেছে কি 56 নম্বরে বলেছে সমচ্ছেদ বিন্দু কত? অপশনে আমরা দেখতে পাচ্ছি একক লাগাই দিয়েছে, তাই না? তাহলে সমচ্ছেদ বিন্দু বের করতে হবে কিসে? সমচ্ছেদ বিন্দু বের করতে হবে, সমচ্ছেদ বিন্দু বের করতে হবে এককে। পারবো এগুলো বের করতে? এগুলো তো হাফেজ হয়ে যাওয়ার কথা আপনাদের, তাই না? উপরে থাকবে কে? উপরে থাকবে স্থায়ী ব্যয়, ডিরেক্ট লিখলাম 1,40,000 টাকা। নিচে কে থাকবে? পরিবর্তনশীল ব্যয় দেয়া আছে 40 টাকা, বিক্রয় দেয়া আছে 60 টাকা। তার মানে বিক্রয় 60 টাকা, পরিবর্তনশীল ব্যয় 40 টাকা, থাকে কত? 20 টাকা। 20 টাকায় কে আমার? 20 টাকায় হচ্ছে দত্তাংশ। তাহলে লিখে ফেলি 20 টাকা দত্তাংশ। তাহলে আমরা যদি এই শূন্য কেটে দিই, তাহলে 7 দিয়ে যদি আমরা কাটি, 7 দুগুণে 14, 0 0 0, অর্থাৎ
7,000 একক। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছি? তাহলে উত্তর হবে 7,000 একক। ভেরি গুড। নেক্সটে যাই, আমরা দেখতে পাই কি বলেছে দেখি তো। তবে কত টাকা মূল্যের পণ্য বিক্রি করতে হবে? এই যে মুনাফা যদি অর্জন করতে চাই তাহলে কত একক বিক্রি করতে হবে, তাই না? এখন এটা এককে চেয়েছে না টাকায় চেয়েছে? টাকায় চেয়েছে। তাহলে যেহেতু টাকায় চেয়েছে, বলেন তো এটা কি মনে পড়ে প্রত্যাশিত মুনাফার যে সূত্রটা, সেটা কি মনে পড়ে আপনাদের? এত টাকা মুনাফা অর্জন করতে চাইলে দুই ভাবে আসতে পারে, কত টাকার পণ্য বিক্রি করতে হবে আর কত টাকা বিক্রি করতে হবে। মনে আছে না? তাহলে কত টাকা বিক্রি করতে হবে, কত টাকা মূল্যের পণ্য বিক্রি করতে হবে জানতে চেয়েছে। তার মানে আমার কাজ কি হবে? সমচ্ছেদ বিন্দু টাকার সূত্রটা লিখে ফেলি আগে। সমচ্ছেদ বিন্দু টাকার সূত্রটা কি ছিল বলেন তো? স্থায়ী ব্যয় ডিভাইড কে দত্তাংশ অনুপাত, এটা ছিল সূত্র, তাই না? যেহেতু প্রশ্নে তারা প্রত্যাশিত মুনাফা দিয়ে দিয়েছে, তাহলে সেই মুনাফাটা স্থায়ী ব্যয়ের সাথে খালি যোগ করে দিতে হবে, খেলা শেষ। তাহলে আমরা দেখি মুনাফা আছে কত, স্থায়ী ব্যয় আছে কত 1,40,000 প্লাস মুনাফা আছে কত 1,60,000। দত্তাংশ অনুপাত বের করতে হবে না, প্রশ্নে দিয়ে দিয়েছে। এই যে তারা কত ভালো, 40%। তো 40%কে আমরা 0.40 লিখতে পারি না? পারি। তাহলে এখানে কত হয় 2-3 লাখ, তাই না? তাহলে 3 লাখকে যখন আমরা 0.40 দিয়ে ভাগ দিব কত আসে বলেন তো? 3 লাখকে যখন আমরা 0.40 দিয়ে ভাগ দিব কত আসে? কই আমার ক্যালকুলেটর? 3 লাখকে যখন আমরা 0.40 দিয়ে ভাগ দিব কত আসে বলেন? 3 0 0 1 2 3 ভাগ দিব কত দিয়ে? 0.40। তাহলে কত আসে ভাইয়া? 7,50,000 টাকা। দিস ইজ আওয়ার অ্যান্সার, 7,50,000, তাই না? বোঝা যাচ্ছে ভাইয়া? সবাই কি বুঝতে পারছেন? আমার তো বিশ্বাস যারা রেগুলার আমরা ক্লাস করি, আমাদের কি কাছে কি খুব কঠিন লাগছে এই চ্যাপ্টারটা, যেটা শর্ট সিলেবাসে এতদিন ছিল না? আপনাদের অনেক বন্ধু বান্ধব এই চ্যাপ্টার টাচই করবে না ভাইয়া। 10ম চ্যাপ্টার শুনলে শরীরে জ্বর চলে আসবে, যে অ্যাডমিশন টেস্টে যে হা করে বসে থাকবে, পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকে। তো এই চ্যাপ্টারটা যারা আমার সাথে লেগে বিগত 1 সপ্তাহ ধরে আপনারা যারা ক্লাস করছেন, তাদের কাছে সত্যি করে বলেন তো প্রশ্নটা কঠিন লাগছে কিনা? এই যে এই প্রশ্নটা রাজশাহী ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসছে, হ্যাঁ, আপনাদের বোর্ড পরীক্ষা তো আসছে, দেখেন। আচ্ছা, এখানে বলেছে স্থির ব্যয় কত টাকা। এ ছেলেকে আর কিভাবে শেখাবো? অপশনই তুলেছে ভুল, একক দিয়েছে। অন্য প্রশ্নের এখানে দিয়ে দিয়েছে। হ্যাঁ, যে ছেলেটা স্লাইড তৈরি করে বারবার খালি ভুল করছে, তাহলে হবে? তাহলে আমাকে স্থির ব্যয় কত টাকা সেটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, সমস্যা নাই, আমার অপশন দরকার নাই, আমরা স্থির ব্যয় বের করে ফেলবো, ঠিক আছে? তাহলে স্থির ব্যয় যে আমি বের করব, প্রশ্নে কি দেয়া আছে? বিক্রয় দেয়া আছে, সমচ্ছেদ বিক্রয় দেয়া আছে, টাকা কি দেয়া আছে? সমচ্ছেদ বিক্রয় কিসে দেয়া আছে? টাকায় দেয়া আছে। তাহলে সমচ্ছেদ বিন্দু টাকার সূত্রটা কি আমি লিখতে পারবো? বলেন, সমচ্ছেদ বিন্দু টাকার সূত্রটা আমরা লিখতে পারবো না? সূত্রটা কি ছিল? ওপরে থাকবে স্থায়ী ব্যয়, নিচে কে থাকবে? দত্তাংশ অনুপাত, এটা থাকবে, তাই না ভাইয়া? তাহলে সেই হিসাবে সমচ্ছেদ বিন্দু টাকা আছে কত? 2 লাখ টাকা। স্থায়ী ব্যয় তো বের করতে বলেছে। এখানে স্থায়ী ব্যয় দত্তাংশ অনুপাত মানে কি? এই যে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আর দত্তাংশ অনুপাতের পার্থক্য আছে কোনো? নাই। সেটা কত? 25%। তাহলে আমরা ঠিক সেম এই যে বর্জ্য গুণন বলেন আর গুণ বলে, তাই না? তাহলে স্থায়ী ব্যয় কত? স্থায়ী ব্যয় সমান কি আমরা লিখতে পারি এই যে 2 লাখ টাকা, আর এই কোনাকুনি গুণ করলে 2 লাখের সাথে গুণ করব কাকে? 25% বা 0.25, যেটাই বলেন না কেন হয়ে যাবে। তাহলে এই যে 2 লাখ টাকার 25% করলে হয় 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা। তাহলে উত্তর হবে আমার স্থায়ী ব্যয়ের পরিমাণ কত? 50,000 টাকা। ক্লিয়ার ভাইয়া? অনেক ইজি, ভেরি গুড, থ্যাংক ইউ। এইরকম কনফিডেন্স থাকতে হবে যে সবকিছু ইজি, কঠিন হইলেও সেটাকে আমরা ইজি বানাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এই পার্টটুকু কি আমরা বুঝতে পেরেছি সবাই? স্থায়ী ব্যয় যে 50,000 টাকা হবে আমরা কি বুঝতে পেরেছি?
হ্যাঁ, সুজি উত্তর করেছে 50,000। সুজি আবার কেমন নাম ভাই? মরিয়ম 50,000। ভেরি গুড, থ্যাংক ইউ। আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি। কিছুই না, সমচ্ছেদ বিক্রয় টাকা দেয়া আছে, সমচ্ছেদ বিক্রয় টাকার সূত্রটা লিখে ফেললাম, সেই সূত্রে স্থায়ী ব্যয়ের টাকাটা দেয়া নাই, আড়াআড়ি গুণ করে বের করে ফেললাম, ডান। বোঝাটাই জরুরি। এককে সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের সূত্র কোনটি? সমচ্ছেদ বিন্দু নির্ণয় করব এককে, তাহলে এককের সূত্র কোনটা বলেন তো? দত্তাংশ বিক্রয়, স্থায়ী ব্যয় অনুপাত না অনুপাত না, মুনাফা একক প্রতি দত্তাংশ না, স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ। ইয়েস, দিস ইজ আওয়ার অ্যান্সার, তাই না? ওই সূত্রটা জানতে চেয়েছে, আর কিছুই না, এগুলো আপনারা জানেন। একটি সমচ্ছেদ চিত্রে নিচের কোন বিন্দুতে একটি ব্যবসায়ের সময় ব্যয় হয়? যেখানে পরিবর্তনশীল ব্যয়রেখা স্থায়ী ব্যয়রেখাকে ছেদ করে। কোথায় সমচ্ছেদ বিন্দু হবে? পরিবর্তনশীল ব্যয়রেখা স্থায়ী ব্যয়রেখাকে ছেদ করে, স্থায়ী ব্যয়রেখা বিক্রয় রেখাকে ছেদ করে, মোট ব্যয়রেখা স্থায়ী ব্যয়রেখাকে ছেদ করে, যেখানে বিক্রয় রেখা মোট ব্যয়রেখাকে ছেদ করে, তাই না? উত্তর হবে ডি। সমচ্ছেদ আই বিন্দু কোন বিন্দুটাকে বলি? আমরা জানি যেখানে বিক্রয় সমান কি হয় বলেন তো? বিক্রয় সমান মোট ব্যয় হয়, তাই না? সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি সমচ্ছেদ বিন্দু, তাই না? সেটাই সমচ্ছেদ বিন্দু। তাহলে কি হবে? যেখানে বিক্রয় রেখা মোট ব্যয় রেখাকে ছেদ করে, ছেদ করে মানে কি? কানেক্টেড হয়ে যায়। হ্যাঁ, এটা তো স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল শুরু হয় এখান থেকে, আর বিক্রয় শুরু হয় এখান থেকে, তাহলে এখানে ছেদ করলো, তাহলে সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো সমচ্ছেদ বিন্দু। তাহলে উত্তর হবে ডি নাম্বার, ডি নাম্বার। ভেরি গুড, শার্টের ডি। পরে যায়, সমচ্ছেদ বিন্দু এককে কত? এগুলো আর করাইতে হবে আমাকে বলেন তো? এগুলো কি আর করাইতে হবে আপনাদেরকে? এগুলো সব বাড়ির কাজ। সমচ্ছেদ বিন্দু একক কত, এটা কি বের করার কিছু আছে? সমচ্ছেদ বিন্দু এককের সূত্র ফেললে হয়ে যাবে, এগুলো আর করাবো না। বোর্ডে বারবার আসছে তো, দেখেন কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কত? ভাইয়া সিএম অনুপাত, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্র জানেন? এই অঙ্কে যেখানে অনুপাত বলুক না কেন, আমরা কি করব? অনুপাতগুলো হবে কিসের সাপেক্ষে? বিক্রয়ের সাপেক্ষে, আর গুণ দিব কি দিয়ে? 100 দিয়ে, তাই না? তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কি করে বের করি আমরা? কন্ট্রিবিউশন মার্জিন আমরা কি দিয়ে বের করি ভাইয়া? আমরা বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিই। তো প্রশ্নে বিক্রয় দেওয়া আছে কত? প্রশ্নে বিক্রয় দেওয়া আছে 8 লাখ, আর পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে কত? 6 লাখ। তাহলে 8 লাখ থেকে 6 লাখ বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন হবে কত? 2 লাখ। ভাগ দিব কি দিয়ে? বিক্রয় দিয়ে। তো আমার প্রশ্নে এই যে বিক্রয় কত দেওয়া আছে? 8 লাখ দেওয়া আছে, তাহলে 8 লাখ দিয়ে ভাগ দিলাম, গুণ দিব কত দিয়ে? 100 দিয়ে। এই 3 শূন্য কাটেন, এই 3 শূন্য কাটেন, এই 2 শূন্য কাটেন, এই 2 শূন্য কাটেন, 2 দিয়ে 8 কে কাটলে 4 বার যায়, 4 দিয়ে 100 কে কাটলে 25 বার যায়, তাহলে দিস ইজ আওয়ার অ্যান্সার 25%। 100 দিয়ে যেহেতু গুণ করেছি, পার্সেন্ট দিতে হবে, তাহলে আমার উত্তর হবে খ নম্বর 25%। বুঝতে পেরেছি? বাহ, সব তো আগুন হয়ে আছেন, আমার আগে উত্তর করে দিচ্ছেন, বাহ, ভেরি গুড। ইফাত তানজিম উত্তর করেছে, মরিয়ম, নুহ কিবরিয়া, ভেরি গুড। সাজ্জাদ হোসেন, ভেরি গুড, আপনারা তো আগুন হয়ে গেছেন। মাওয়াদা নূর উত্তর করেছে, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে সহজ আছে না ভাই? এগুলো পরিবর্তনশীল ব্যয় কত টাকা জানতে চেয়েছে, এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট, আমরা একটু দেখি। বিক্রয় দেয়া আছে, বিক্রয় মূল্য দেয়া আছে, স্থায়ী ব্যয় দেয়া আছে, মুনাফা দেয়া আছে, দিয়ে বলছে পরিবর্তনশীল ব্যয় কত টাকা। কি দেয়া আছে? মুনাফা দেয়া আছে। তাহলে মুনাফা বের করা কি আমরা শিখেছিলাম? মনে আছে আপনাদের ভাইয়া? মুনাফা কি করে বের করে, এই প্রশ্নে আমরা কি শিখেছিলাম? মুনাফা সমান আমরা কি শিখেছিলাম? বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়, এটা কি শিখেছিলাম? মনে পড়ে? এই ম্যাথ করার সময় কি এটা আমরা শিখেছিলাম ভাইয়া? তাহলে সেই জায়গা থেকে যদি আমরা একটু সংখ্যাতে যদি বসাই মানগুলো, 2 লাখ টাকা সমান বিক্রি করেছেন আপনি 1 লাখ একক, প্রতিটির বিক্রয় মূল্য কত টাকা? 12 টাকা করে, তাহলে মোট বিক্রয় কত টাকা হবে? 1 লাখ ইন্টু 12, 12 লাখ টাকা, তাই না? মাইনাস পরিবর্তনশীল ব্যয়ের মান বের করতে বলেছে, মাইনাস স্থায়ী ব্যয় কত বলেছে? 3 লাখ টাকা বলেছে। এই যে আমার অঙ্ক শেষ। তাহলে আমরা যদি পরিবর্তনশীল ব্যয়কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা কি লিখব? 12 লাখ টাকা মাইনাস 2 লাখ টাকা মাইনাস 3 লাখ টাকা।
হ্যাঁ, তাহলে 12 থেকে 5 বাদ দিলে আমাদের কত হবে? পরিবর্তনশীল ব্যয় 7 লাখ টাকা। তাহলে আমার পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত? এই যে দিস ইজ আওয়ার অ্যান্সার, 7 লাখ টাকা। ক্লিয়ার? হ্যাঁ, বাবা কি ব্যাপার, বই টই নিয়ে বসেছেন নাকি? আমার আগে সব উত্তর করে বসে যাচ্ছেন। ইফাত জাকিয়া তানজিম, ভেরি গুড, থ্যাংক ইউ। ও বাসায় প্র্যাকটিস করেছেন না? ভেরি গুড, ভেরি গুড। পরে যাই। এই যে মুনাফার পরিমাণ কত বের করতে বলেছে দেখছেন? মুনাফার পরিমাণ বের করতে বলেছে ভাইয়া। এই জায়গায় একটু খেলা আছে, দেখেন এই জায়গায় একটু খেলা আছে, এই প্রশ্নে খেলা আছে। তাহলে মুনাফার সূত্র আমরা কি দেখেছিলাম বলেন তো? মুনাফার সূত্র আমরা শিখেছিলাম বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, তাই না? মাইনাস কি? মাইনাস স্থায়ী ব্যয়, এটা শিখেছিলাম না? এটাই তো শিখেছিলাম নাকি? দিলে আমরা কি পাই? দিলে আমরা মুনাফা পাই। কিন্তু এই প্রশ্নে একটা কাজ করেছে তারা, দেখেন তো কি কাজ করেছে। বিক্রয় দিয়েছে 6,50,000, ভালো কথা, মেনে নিলাম আমি। এই প্রশ্নে তারা পরিবর্তনশীল ব্যয় দেয়নি, না দিয়ে কি দিয়েছে? কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দিয়েছে 25%। তাহলে আমরা কি জানি? বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন পাই না? তার মানে তারা এই কন্ট্রিবিউশন মার্জিনের টাকাটা দিয়ে দিয়েছে। আমরা তো এটাই জানি, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন পাই। তাহলে সেই কন্ট্রিবিউশন মার্জিন বলেছে 25%। কিসের 25%? এই যে অনুপাত, অনুপাতটা কিসের সাপেক্ষে হয়? বিক্রয়ের সাপেক্ষে। তাহলে বিক্রয় এই যে 6,50,000, এর উপরে যদি আমরা 25% করি তাহলে আমরা কি পাবো? কন্ট্রিবিউশন মার্জিন পাবো। তাহলে 6,50,000-এর 25% আমরা একটু করে দেখি কত আসে। 6,50,000-এর আমরা একটু 25% করে দেখি কত আসে। কত আসে? 1,62,500। তার মানে এই যে কন্ট্রিবিউশন মার্জিন, এই জায়গায় হবে 1,62,500। এবার এখান থেকে আমরা যদি স্থায়ী ব্যয়কে বাদ দিয়ে দিই, স্থায়ী ব্যয় আছে কত? 50,000 টাকা। এই যে 50,000 টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা মুনাফা পাবো না? 1,12,500। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? আপনাদেরকে কি বোঝাতে পেরেছি? এই প্রশ্নটা 64 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পোলাপান ভুল করে আসবে, পোলাপান ভুল করে আসবে। আমাদেরকে মুনাফা বের করতে বলেছে, তো মুনাফার সূত্র আমরা কি জানি? বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয় সমান কি? মুনাফা না? এটা তো জানি আমরা, রাইট? আমরা এটা জানি। কিন্তু প্রশ্নে বিক্রয় দিয়েছে, স্থায়ী ব্যয় দিয়েছে, তারা পরিবর্তনশীল দেয়নি, না দিয়ে দিয়েছে কি? কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দিয়েছে। তো আমরা কি জানি? বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলেই তো কন্ট্রিবিউশন মার্জিন পাই। তো সেই কন্ট্রিবিউশন মার্জিন বলেছে 25%। এটা কিসের উপরে 25% হয়? বিক্রয়ের উপরে। বিক্রয়ের উপরে 25% করলে এই যে কন্ট্রিবিউশন মার্জিনের টাকা পেলাম 1,62,500। এবার আমরা কন্ট্রিবিউশন মার্জিন থেকে স্থায়ী ব্যয়টাকে বাদ দিয়ে দিই, এই যে সিএম থেকে স্থায়ী ব্যয়কে বাদ দিয়ে দিই, তাহলে তো আমরা মুনাফা পেয়ে যাব 1,12,500। ক্লিয়ার ভাইয়া? জি স্যার, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এটা বিশেষভাবে স্টার দিয়ে রাখবো, ওকে? এটাকে আমরা বিশেষভাবে স্টার দিয়ে রাখবো, ঠিক আছে? ক্লিয়ার সবাই? একটু দাঁড়ান, একটা মিটিং ছিল তো, আমি তো ক্লাসই শেষ করতে বলা, একটু দাঁড়ান। আজকে সন্ধ্যা থেকে ক্লাস নিচ্ছি, রেকর্ড করছি। ওকে, সরি, দাঁড়ান। বুঝাচ্ছেন না? এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? এরপরে আসি, দেখেন কখন একক প্রতি স্থির ব্যয় বৃদ্ধি পায় বলেন? এই স্থির ব্যয় কি শিখাইছিলাম গতকালকে? এটা গতদিন ক্লাস কি শিখাইছিলাম? উৎপাদনের সাথে একক প্রতি স্থির ব্যয়ের সম্পর্ক কেমন? বিপরীত লিখে দিয়েছিলাম, মনে আছে?
উৎপাদনের সাথে একক প্রতি স্থির ব্যয়ের সম্পর্ক কি? বিপরীত। তাহলে বলেছে একক প্রতি স্থির ব্যয় বৃদ্ধি পায়, তার মানে বিপরীত সম্পর্ক মানে কি? উৎপাদন কি হবে বলেন? উৎপাদন হ্রাস পাবে, তাই না? উৎপাদন যখন হ্রাস পাবে একক প্রতি স্থির ব্যয় বৃদ্ধি পাবে, আর উৎপাদন যখন বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পেলে একক প্রতি স্থির ব্যয় কি হয়? লিখে দিয়েছিলাম গত ক্লাসে, মনে আছে? হ্রাস পায়। তাহলে উৎপাদনের পরিমাণ যখন কি হয়? হ্রাস পাবে, তখন একক প্রতি স্থির ব্যয় বৃদ্ধি পাবে। মনে পড়ে? 65 ভেরি গুড। এখানে কি বলেছে? মুনাফা কত টাকা হবে? সেম প্রশ্ন, পারবো না? সেম প্রশ্ন। দেখেন বিক্রয় দেওয়া আছে, অনুদান প্রান্ত অনুপাত মানে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দিয়েছে 20%, স্থায়ী ব্যয় দিয়েছে কি নাই? পরিবর্তনশীল ব্যয় নাই। দিয়ে আপনাকে বলেছে মুনাফা কত। ভাইয়া বের করেন, অ্যান্সার দিস কোশ্চেন। এই প্রশ্নের উত্তর করেন। একটু আগে আমরা সলভ করলাম, এটা উত্তর করেন। এটার একটু উত্তর করেন ভাইয়া। কিছু মনে না করলে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আপনি কোন কলেজে শিক্ষকতা করেন? আমি কোন কলেজেরই শিক্ষকতা করি না। হ্যাঁ, এটা উত্তর করেন ভাইয়া, এটা একটু উত্তর করেন দেখি। 66 নাম্বারটা উত্তর করেন সবাই দেখি। 66 নাম্বারটা সবাই উত্তর করেন তো দেখি। আপনাদের থেকে আমি এটা উত্তর পেতে চাই। এই যে পরিবর্তনশীল ব্যয় দেয়া নাই, কি নাই? পরিবর্তনশীল ব্যয় দেয়া নাই। কি নির্ণয় করতে বলছে? মুনাফা নির্ণয় করতে বলেছে। দেয়া আছে কি? অনুদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমরা এটাকে কিভাবে বের করব? সবাই বলি। 1 লাখ টাকা। ভেরি গুড। 1 লাখ টাকা। 1 লাখ টাকা হয়? সত্যি হয়? সত্যি হয় নাকি দেখি। তাহলে 14 লাখ টাকার কত পার্সেন্ট করব? 20% করব। তাহলে কত হয়? 2,80,000 টাকা। এই 2,80,000 টাকা থেকে স্থায়ী ব্যয় আছে কত? 1,80,000। তাহলে 2,80,000 থেকে 1,80,000 বাদ দিলে কত? 1 লাখ টাকা। ভেরি গুড, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে উত্তর হবে 1 লাখ টাকা। ভেরি গুড। এই তো বুঝতে পেরেছেন। 66 ভেরি গুড। আপনারা যেসব ছেলে মেয়েগুলো ক্লাসে অ্যাক্টিভ আছেন, হ্যাঁ, আপনাদেরকে নিয়ে আমি আশাবাদী। আমি আশা দেখতে পাচ্ছি অনেকদিন পরে একটু ফিল হচ্ছে যে আপনারা ভালো করে পড়াশোনা করেন, সে কারণে পড়াইতেও ভালো লাগছে। জাস্ট এটা ধরে রাখেন ভাই। কতদিন পর্যন্ত ধরে রাখবেন? অ্যাডমিশন টেস্ট পর্যন্ত ধরে রাখেন। আপনাদেরকে একটা ভালো জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোর মতো অবস্থা ইনশাল্লাহ করে দিব। ঠিক আছে? আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, এই স্পিরিটটা ধরে রাখেন, লেগে থাকেন, ইনশাল্লাহ এইচএসসিতে ভালো রেজাল্ট করবেন, অ্যাডমিশন টেস্টে আপনারা ভালো করবেন। এই গ্যারান্টি আমি আজকে আপনাদেরকে দিয়ে যাচ্ছি। জাস্ট লেগে থাকেন। কি বলছি শোনেন, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন, নেওয়ার ট্রাই করেন, বাসায় সময় দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো অবস্থা ইনশাল্লাহ করে দেব। ঠিক আছে? ভেরি গুড। পরে যাই আমরা। প্রতি ইউনিটের বিক্রয় মূল্য কত? দেখেন 10 ইউনিটের উৎপাদন ব্যয় দেওয়া আছে। কি দেওয়া আছে? উৎপাদন ব্যয় 10 টাকা। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ভাইয়া, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে বুঝবেন এটা। যদি কোম্পানির বিক্রয় মূল্যের উপরে 20% মুনাফা হয়, তাহলে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য কত? ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে আমরা শিখি এটা। ঠিক আছে? দেখেন, আমাকে উৎপাদন ব্যয় দিয়েছে, টাকা দেয়া আছে কিসের? উৎপাদন ব্যয়ের। আর পার্সেন্টেজটা কার উপরে দেয়া আছে? পার্সেন্টেজটা দেয়া আছে বিক্রয় মূল্যের উপরে। তাহলে উৎপাদন ব্যয়ের উপরে কি আপনি 20% করতে পারবেন? পারবেন না। কেন? কারণ টাকা দিয়েছে বিক্রয় মূল্যের। তাহলে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস শিখাইছিলাম, যার উপরে পার্সেন্টেজ দেয়া থাকে, পার্সেন্টেজ দেয়া আছে কার? বিক্রয় মূল্যের উপরে। বিক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজ দেয়া আছে, তার মানে বিক্রয় মূল্যের মান হবে 100। ঠিক আছে? আজকে থেকে মনে রাখেন, যার উপরে পার্সেন্টেজ দেয়া থাকবে তার মান হচ্ছে 100। যার উপরে পার্সেন্টেজ দেয়া থাকবে তার মান কত? 100। হ্যাঁ, অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, বোর্ড পরীক্ষায় আসছে। যার উপরে পার্সেন্টেজ দেয়া থাকে তার মান কত? 100। আপনার উপরে যদি বলে 20%, আপনার মান হবে 100। আপনার শ্বশুরের উপরে পার্সেন্টেজ বললে শ্বশুরের মান হবে 100। ঠিক আছে? তো প্রশ্নে বলেছে বিক্রয় মূল্যের উপরে 20%, তাই বিক্রয়ের মান কত? 100। 20% কি? মুনাফা। তার মানে মুনাফার মান কত? এই মুনাফার মান হচ্ছে 20। ঠিক আছে? এটা আগে করে নিবেন, দিয়ে আপনি প্রশ্নে দেখবেন টাকা দেয়া আছে কার? টাকা দেয়া আছে ব্যয়ের। কোন ব্যয়? উৎপাদন ব্যয়। তাহলে এখানে লেখেন উৎপাদন ব্যয়। প্রশ্নে দেয়া আছে বিক্রয় মূল্য আর মুনাফা। যখন আপনাকে ব্যয় নির্ণয় করতে বলবে তখন মুনাফাকে মাইনাস করতে হয়। তাহলে বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিলে উৎপাদন ব্যয় হবে কত? 80 টাকা। ঠিক আছে? এখন এই যে উৎপাদন ব্যয় 80 সমান, প্রশ্নে কত টাকা দেয়া আছে? 200 টাকা দেয়া আছে না? আছে? দেখেন, উৎপাদন ব্যয় এখানে কত? 80। প্রশ্নে উৎপাদন ব্যয় কত? 200 টাকা, তাই না? তার মানে এই 200 টাকা কিসের মান?
উৎপাদন ব্যয়ের মান, 80 কিসের মান? উৎপাদন ব্যয়ের মান। 200 কি? টাকা। তো টাকাটা আগে লিখবেন, লিখেছেন। এই টাকাকে এই 80 অর্থাৎ এই উৎপাদন ব্যয়কে উৎপাদন ব্যয় দিয়ে ভাগ দিব, একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ দিব, টাকাটা থাকবে উপরে, দিয়েছি। উৎপাদন ব্যয়কে উৎপাদন ব্যয় দিয়ে ভাগ করেছি। গুণ করবেন কি দিয়ে জানেন? প্রশ্নে কিসের মান জানতে চাচ্ছে? বিক্রয় মূল্য কত। তাহলে এই প্রশ্নে বিক্রয় মূল্যের মান কত ছিল? 100 না? যার মান জানতে চাবে সেটা দিয়ে গুণ দিবেন, 100 দিয়ে গুণ দেন। তাহলে আমাদের কত উত্তরে আসবে জানেন? এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, কেটেছি। এটা দিয়ে যদি আমরা এটাকে কাটি, কয়বার যাই? 4 দিয়ে যদি কাটি তাহলে 5 বার যাই, এখানে 2 বার যাই। এই 2 দিয়ে যখন আমি 100 কে কাটবো 50 বার যাই, তাহলে 5 5 কত? 25, 250। এটা হচ্ছে কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য। ভাইয়া এটা কতটার বিক্রয় মূল্য? 10টা প্রোডাক্টের বিক্রয় মূল্য বের করলাম, তাই না? এই টাকাগুলো দেওয়া ছিল 10 ইউনিটের। প্রশ্নে চেয়েছে প্রতি ইউনিটে কত। প্রতি ইউনিটে মানে কি? একটার জন্য কত। তাহলে 10টার জন্য যদি বিক্রয় মূল্য 250 টাকা হয়, তাহলে একটার জন্য কত? এই 250 ভাগ 10 সমান কি? 25 টাকা না? এটা কাটলে কয়বার যায়? 25 বার যায়। তাহলে উত্তর হবে 25 টাকা। এটা কি বুঝতে পেরেছি ভাইয়া? এটা কি বুঝতে পেরেছি ভাইয়া? সেম প্রশ্নে আপনাকে যদি বলতো মুনাফা কত, এখানে বিক্রয় না বলে আপনাকে যদি বলতো মুনাফা কত, তাহলে কি আমরা বের করতে পারতাম? অবশ্যই পারতাম। কিভাবে? এই যে আমি কি বলেছি, উৎপাদন ব্যয়কে উৎপাদন ব্যয় দিয়ে ভাগ করবেন, একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ। 200 কে ভাগ দিব কি দিয়ে? 80 দিয়ে, দিয়েছি। এবার আমি বলেছি মুনাফা কত। ভাইয়া মুনাফার মান কত দেখেন তো? এই যে 20, যেটার মান বের করতে বলবে সেটা দিয়ে গুণ দিব। 4 20 80, 4 দিয়ে 200 কে কাটলে 50, তাহলে উত্তর হচ্ছে 50। কত ইউনিটের? 10 ইউনিটের। এটা হচ্ছে 10 ইউনিটের জন্য 50 টাকা মুনাফা। যদি বলতো প্রতি ইউনিটের মুনাফা কত, তাহলে আমরা 50 কে ভাগ দিয়ে দিতাম 10 দিয়ে, তাহলে উত্তর হইতো তখন 5 টাকা। উত্তর হইতো কত? 5 টাকা। বুঝতে পেরেছেন? চ্যাপ্টার সাথে পড়াইছিলাম তাই না? হ্যাঁ, ভেরি গুড। ওটাই কানেক্টেড এগুলো। পরে যাই, দেখেন কোনটি পরিবর্তনশীল ব্যয় নির্ণয়ের সূত্র। তো পরিবর্তনশীল ব্যয় নির্ণয়ের সূত্র জানেন না আপনারা? কোনটা? মুনাফা আছে তাই না? মুনাফা দিয়ে সূত্র দিয়েছে। তাহলে বিক্রয় থেকে আমরা স্থায়ী ব্যয় বাদ দিব, মুনাফাকে যোগ করব, তাহলে হয় মুনাফার সূত্র কি দেখেন? আমাদের মুনাফার সূত্র কি? মুনাফা সমান স্থায়ী ব্যয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়, এটা না? এখন আমাকে বলেছে পরিবর্তনশীল ব্যয় আমি কি করে নির্ণয় করব, তাই না? এই পরিবর্তনশীল ব্যয় কি করে নির্ণয় করব আমি? তাহলে আমরা পরিবর্তনশীল ব্যয় সমান কি লিখতে পারি না? স্থায়ী ব্যয়, এটাকে এই পাশে নিয়ে গেলে মুনাফা মাইনাস, সরি কি করছি, বিক্রয়, তাই না? বিক্রয়, এখানে হবে বিক্রয়। বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়, এটা। তাহলে এখানে আমরা পরিবর্তনশীল ব্যয় সমান লিখতে পারি না? বিক্রয় মাইনাস স্থায়ী ব্যয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, এটা হচ্ছে সূত্র। তাহলে বিক্রয় মাইনাস স্থায়ী ব্যয় মাইনাস পরিবর্তনশীল কেন লিখছি? মুনাফা, এটা হচ্ছে মুনাফা। মুনাফা, এই যে মুনাফাটাকে এই পাশে নিয়ে গেলাম। তাহলে বিক্রয় মাইনাস স্থায়ী ব্যয় মাইনাস মুনাফা, এই যে সূত্র এটা। বিক্রয় থেকে স্থায়ী ব্যয় আর মুনাফাকে বাদ দিলে আমরা কি পাবো? পরিবর্তনশীল ব্যয় পাবো, তাই না ভাইয়া? এখান থেকে আসছে সূত্রটা, বি নাম্বার। পরে যাই আমরা, দেখি বিক্রয় সমচ্ছেদ বিন্দুর নিচে নেমে গেলে কি হয়? সমচ্ছেদ বিন্দুর নিচে যদি বিক্রয় নেমে যায়, সমচ্ছেদ বিন্দুতে কি হয় বলেন তো? এখানে কি হচ্ছে? আয় ব্যয় সমান হচ্ছে, তাই না? আয় আর ব্যয় কি হচ্ছে? সমান হচ্ছে। আর এটা যখন অতিক্রম করবে, ওপরে যখন যাবে, এটাকে আমরা বলি মুনাফা। আর এটা নিচে যখন থাকবে, নিচে যখন নামবে, তখন হয় ক্ষতি। ঠিক আছে? তাহলে সমচ্ছেদ বিন্দুর নিচে নেমে গেলে কি হবে? নিচে নেমে গেলে ক্ষতি হবে। আর যখন সমচ্ছেদ বিন্দুর ওপরে যাবে তখন কি হবে? সমচ্ছেদ বিন্দুর ওপরে গেলে লাভ হবে। তাহলে এটা ক্ষতি হয়। ঠিক আছে? বিক্রয় সমচ্ছেদ বিন্দুর নিচে নেমে গেলে ক্ষতি হয়। ঠিক আছে ভাইয়া? পরে যাই, সমচ্ছেদ বিন্দুতে ব্যয় পরিমাণ মুনাফা সম্পর্কের সমীকরণ কোনটি? আচ্ছা, সমচ্ছেদ বিন্দুতে ব্যয় পরিমাণ মুনাফার ইয়াটা কি, মানে মুনাফার সূত্রটা কি এখানে জিজ্ঞাসা করছে আমাকে। ঠিক আছে? তাহলে আমরা দেখি কিভাবে আমরা, মানে এখানে ব্যয় মুনাফার সম্পর্কের সমীকরণটা কি হবে, মানে সমচ্ছেদ বিন্দুতে যে সমীকরণটা আছে এটাকে আমরা ব্যয় পরিমাণ মুনাফা কেন বলছি? এটাকে আপনাকে বলে সি কস্ট, আরে ভুলে গেলাম কি অ্যানালাইসিস যেন বলে, ভুলে গেলাম।
আরে প্রফিট মনে পড়ছে না, ইংরেজিতে এটাকে একটা নাম বলে, হ্যাঁ সিপিভি অ্যানালাইসিস না কি যেন একটা বলে, সিপিসি অ্যানালাইসিস না কি, মনে পড়ছে না। তো এখানে সমচ্ছেদ বিন্দুতে ব্যয় পরিমাণ আর মুনাফার সম্পর্ক কেমন? বিক্রয় সমান মোট ব্যয়, এটা বলতে পারি না, সমচ্ছেদ বিন্দু হয় না, বিক্রয়ের সাথে মোট ব্যয় যোগ করলে, তাহলে এটা রাইট আছে। বিক্রয় থেকে বিক্রয় সমান পরিবর্তনশীল ব্যয় প্লাস স্থায়ী ব্যয় প্লাস মুনাফা, এটা বলতে পারি, এটা বলতে পারি। দেখেন আপনি সমীকরণ দেন, সমীকরণ দিয়ে আপনি দেখেন তো বিক্রয় সমান এটা বলতে পারি কিনা। আমরা কি জানি? আমরা মুনাফার সূত্রটা জানি না? মুনাফার সূত্রে আমরা কি জানি বলেন তো? বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়, তাই না? এটা জানি। এখন আমরা যদি বিক্রয়টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে বিক্রয় সমান আমরা কি লিখতে পারি বলেন তো? মুনাফা প্লাস পরিবর্তনশীল ব্যয় প্লাস স্থায়ী ব্যয় লিখতে পারি না? তো সেটাই বলছে পরিবর্তনশীল ব্যয় প্লাস স্থায়ী ব্যয় প্লাস মুনাফা, এটাও সঠিক। বিক্রয় সমান পরিবর্তনশীল খরচ প্লাস স্থায়ী খরচ, এটা কি বলতে পারি? বিক্রয়ের সমান কি পরিবর্তনশীল খরচ প্লাস স্থায়ী খরচ কি বলতে পারি? এটাও বলতে পারি। কারণ কি পরিবর্তনশীল ব্যয় আর স্থায়ী ব্যয় মিলে কি হয়? মোট ব্যয় হয় না? তো বিক্রয় সমান মোট ব্যয়, এটা আমরা হইলে কি হয় বলেন তো? সমচ্ছেদ বিন্দু হয় না? তার মানে এই সমীকরণটাও কি, এই সমীকরণটাও সঠিক, তাই না ভাইয়া? বিক্রয় সমান মোট ব্যয়, এটা যেমন সঠিক, সমচ্ছেদ বিন্দু হয়। বিক্রয় সমান পরিবর্তনশীল ব্যয় প্লাস স্থায়ী ব্যয়, তো পরিবর্তনশীল ব্যয় স্থায়ী ব্যয় যোগ করলে মোট ব্যয় পাই না? তো একই তো কথা, বিক্রয় সমান মোট ব্যয় মানে সমচ্ছেদ বিন্দু। আর বিক্রয়ের সূত্র কি? পরিবর্তনশীল ব্যয় স্থায়ী ব্যয় প্লাস মুনাফা, যখন প্রশ্নে মুনাফা দেয়া থাকে, এটাও সত্য। তাহলে কি আমরা বলতে পারি না 1 2 3 তিনটাই সঠিক? 1 2 3 তিনটাই সঠিক বলতে পারি না ভাইয়া? 70 এর ডি নাম্বার বলতে পারি। মানে আমরা যে চ্যাপ্টারটা করছি ব্যয় পরিমাণ মুনাফার সম্পর্ক, হ্যাঁ, এই ব্যয় পরিমাণ আর মুনাফার সম্পর্কের মধ্যে আমাকে বলছে নিচের কোন সূত্র বা সমীকরণটা অ্যাকচুয়ালি সঠিক। তো তিনটা সূত্রই এখানে সঠিক। আপনি মুনাফার সূত্র দিয়ে বিক্রয় বের করেন, মুনাফার সূত্রটা লিখে আপনি বিক্রয় বের করেন, এটা সঠিক। বিক্রয় সমান মোট ব্যয়, এটাও সঠিক। বিক্রয় সমান পরিবর্তনশীল স্থায়ী, এটাও সঠিক। তিনটাই সঠিক ভাইয়া, ঠিক আছে? পরে যাই। একটা ম্যাথ দিয়েছে, দিয়ে আমাদেরকে কি বলেছে দেখি। আমাকে বলেছে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ কত? টাকায়। টাকায়, তার মানে সমচ্ছেদ বিন্দু টাকায় কত বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। দেখেন এই যে স্থায়ী ব্যয় দেয়া আছে, আর কি, ও আচ্ছা এখানে কি দেয়া নাই, দেখেন এখানে একটা জিনিস আপনাদের শিখাই দিই, ঠিক আছে? এখানে আপনাদেরকে একটা জিনিস শিখাই দিই। দেখেন সমচ্ছেদ বিন্দু টাকার সূত্র কি? স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত, এটা সূত্র না? তো প্রশ্ন মোতাবেক দেখেন আমার স্থায়ী ব্যয় দেয়া আছে কত? 1,20,000 টাকা। ভাইয়া প্রশ্নে কি দত্তাংশ অনুপাত দেয়া আছে? প্রশ্নে বলেছে পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের 40%। ভাইয়া পরিবর্তনশীল ব্যয় যদি বিক্রয়ের 40% হয়, তাহলে দত্তাংশ কত পার্সেন্ট বলেন তো? দত্তাংশ হচ্ছে 100% মাইনাস এই যে 60%, 100 থেকে বাদ দিয়ে দিব, তাহলে আমি দত্তাংশ পাবো 40%। বুঝতে পেরেছেন? এইভাবে বের করতে হবে। তাহলে দত্তাংশ অনুপাত কত হইল? এই যে 40%, এর নিচে 40% দিয়ে দেন, ক্যালকুলেট করেন, যা হবে তাই অ্যান্সার। বুঝতে পেরেছেন? পরিবর্তনশীল ব্যয় বলেছে বিক্রয়ের 40%, তো বিক্রয় কিভাবে হয়? বিক্রয় কিভাবে হয়? কন্ট্রিবিউশন মার্জিন প্লাস পরিবর্তনশীল ব্যয় মিলে বিক্রয় হয় না? আমরা কি শিখেছি? কন্ট্রিবিউশন মার্জিন মানে কি? বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় না? এটা শিখেছি না? তো এই সূত্র থেকে আমরা লিখতে পারি না যে বিক্রয় সমান কন্ট্রিবিউশন মার্জিন প্লাস পরিবর্তনশীল ব্যয়? এটা লিখতে পারি না? তো বিক্রয়ের ভেতরে যদি 60% যদি পরিবর্তনশীল হয়, তো বাকি থাকে কত পার্সেন্ট? 40%। সেটা কি? সেটা কন্ট্রিবিউশন মার্জিন হবে না ভাইয়া? বোঝা গেছে? একটু বলি তো। হ্যাঁ, কস্ট ভলিউম প্রফিট, ইয়েস শামিমা আক্তার, ভেরি গুড। হ্যাঁ এটাই আমি মনে রাখতে পারছিলাম, কস্ট ভলিউম প্রফিট, সিভিপি অ্যানালাইসিস বলে। হ্যাঁ, কস্ট ভলিউম প্রফিট, সিতে কস্ট, ভিতে ভলিউম, আর পিতে প্রফিট, সিভিপি অ্যানালাইসিস বলে এটাকে। হ্যাঁ, বিবিএ তে যখন আমরা পড়েছি সিভিপি অ্যানালাইসিস পড়েছি। তাহলে এই যে বুঝতে পেরেছি এটা। তাহলে এই প্রশ্নে পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের 60%, তাহলে বাকি যে 40% এটা হবে দত্তাংশ।
বুঝতে পেরেছেন? এই যে উত্তর হয়ে গেল। পরে যাই, এটাই বলেছে এখানে। পরে আমাদের বলেছে যদি দত্তাংশ অনুপাত 50% হয় তবে নিরাপত্তা প্রান্তের পরিমাণ কত হবে? এই নিরাপত্তা প্রান্তের সূত্র জানেন না আপনারা? বলেন তো, নিরাপত্তা প্রান্তের সূত্র কি আপনারা জানেন? আমরা কি জানি? নিরাপত্তা প্রান্ত সমান বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু, এটা না ভাইয়া? তো প্রশ্নে বিক্রয়ের টাকা তারা দিয়ে দিয়েছে না? প্রশ্নে বিক্রয়ের টাকা দেখেন তো, এই যে বিক্রয় কত, 8 লাখ টাকা। কত বিক্রয়? 8 লাখ টাকা মাইনাস সমচ্ছেদ বিন্দু বের করতে পারবো, যেখানে দত্তাংশ বলেছে 50%। তাহলে স্থায়ী ব্যয় আছে কত দেখি তো আমরা। স্থায়ী ব্যয় আছে কত? 1,20,000 টাকা আছে। স্থায়ী ব্যয় কত আছে? 1,20,000। তাহলে আমরা জানি স্থায়ী ব্যয়কে কি করব, দত্তাংশ অনুপাত 50% দিয়ে ভাগ করে দিব, তাহলে ডাবল হয়ে যাবে, 2,40,000 টাকা হয়ে যাবে এখানে। হ্যাঁ, তার মানে 8 লাখ থেকে 2,40,000 যদি আমরা বাদ দিই তাহলে থাকে কত? 5,60,000 টাকা। দিস ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? 72-এর বি, সি কেন? 72-এর সি কেন? বি হচ্ছে না? বি হচ্ছে তো 72-এর, সি কেন? পুষ্পিতা, পুষ্পিতা ভুইয়া বুঝতে পারেননি? আচ্ছা, ব্যয়ের অতিবাহিত অংশকে খরচ বলে, এই প্রশ্নটা বারবার আসছে কেন বুঝছি না। উদ্দীপক দিয়েছে একক প্রতি বিক্রয় পরিবর্তনশীল ব্যয় স্থায়ী খরচ দিয়েছে, তাই না? 5,60,000 হবে, তাই না? পুষ্পিতা আপনি কি বুঝতে পারেননি? সমচ্ছেদ বিন্দু একক কত? তো সমচ্ছেদ বিন্দু এককের সূত্র আমরা জানি না ভাইয়া, সব দেয়া আছে। সমচ্ছেদ বিন্দু এককে বের করতে পারবো না, করার দরকার নাই। পরে যাই, যদি মুনাফা 50,000 টাকা করতে চাই কত টাকার পণ্য বিক্রি করতে হবে? পারবো না, প্রশ্ন দেখে বলবেন। মুনাফার পরিমাণ দেয়া আছে, বলেছে কত টাকার পণ্য বিক্রি করতে হবে। সমচ্ছেদ বিন্দু টাকার সূত্র লিখব, স্থায়ী ব্যয়ের সাথে খালি কি করে দিব? মুনাফাকে যোগ করে দিব। পারবো না বলেন? পারবো? পারার কথা, করে দিয়েছি সলভ। 30শে জুন তারিখে আমাদের কি দিয়েছে? একটা জিনিস দেয়া আছে, সেখানে বলছে স্থায়ী ব্যয় বিক্রয় মূল্য পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের একক দিয়েছে। দিয়ে আমাকে কি বলেছে? একক প্রতি স্থায়ী ব্যয় কত। তাহলে একক প্রতি স্থায়ী ব্যয় বের করতে পারবো না? মোট স্থায়ী ব্যয় কত দেয়া আছে? এই যে মোট স্থায়ী ব্যয় কত দেয়া আছে? 20,000। আর একক দেয়া আছে কিসের? উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ হচ্ছে 4,000 একক। তাহলে 4,000 দিয়ে ভাগ করে দিই, তাহলে কয় টাকা হয়? 5 টাকা হয় না? মোট স্থায়ী ব্যয়কে একক দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা কি পেয়ে যাব? একক প্রতি স্থায়ী ব্যয় পেয়ে যাব 5 টাকা। ইজি আছে। পরের প্রশ্নে যাই, কি বলছে? একক প্রতি বিক্রয় মূল্য 20% বৃদ্ধি পেলে পরিবর্তনশীল ব্যয় একক প্রতি 2 টাকা বৃদ্ধি পেলে মোট লাভে কি পরিমাণ হ্রাস বা বৃদ্ধি ঘটবে? এই যে এই প্রশ্নটা করি আমরা। হ্যাঁ, এই প্রশ্নটা আমরা করি, এখান থেকে ভাইয়া শেখার আছে। হ্যাঁ, দেখেন, তাহলে এই জায়গা থেকে আমরা আগে যেভাবে প্রশ্নটা দেয়া আছে সেখান থেকে আমাকে আগে মোট ব্যয় নির্ণয় করতে হবে। তাহলে সেখান থেকে যদি আমাদেরকে মোট ব্যয় নির্ণয় করতে হয় তাহলে আমরা একটু দেখি, এই প্রশ্নটা আমাদের শেখার আছে। দেখেন, লাভের সূত্র কি আমরা জানি? মুনাফা সমান কি বলেন তো? মুনাফা সমান বিক্রয়। তো বিক্রয় আছে কত প্রশ্নে? একক প্রতি বিক্রয় মূল্য 15 টাকা। একক প্রতি বিক্রয় মূল্য 15 টাকা। কত একক বিক্রি করেছি? 4,000 একক। তাহলে 4-15 60,000 টাকা। তার মানে বিক্রয় থেকে বাদ দিব কাকে? পরিবর্তনশীল ব্যয় একক প্রতি কত টাকা? 5 টাকা। কত একক বিক্রি করেছি? 20,000। তাহলে 4-5 কত? 20, অর্থাৎ 20,000 টাকা পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয় কত দেয়া আছে? স্থায়ী ব্যয় দেয়া আছে 20,000 টাকা। তাহলে আমাদের মুনাফা কত হয় দেখি তো? 20,000 টাকা আমার মুনাফা হয়, তাই না? আমার মুনাফা হয় 20,000 টাকা। অঙ্কটা যেভাবে আছে সেভাবে আমার মুনাফা হচ্ছে কত? আমার মুনাফা হচ্ছে 20,000 টাকা। এবার তারা কিছু চেঞ্জ এনেছে প্রশ্নে, দেখি তো। তারা বলেছে একক প্রতি বিক্রয় মূল্য 20% বৃদ্ধি পেলে, তাহলে বিক্রয় মূল্য এখন আছে কত দেখি তো? বিক্রয় মূল্য এখন আছে হচ্ছে আমার 15 টাকা। এখন আমাকে এটা কি বলেছে? 20% বৃদ্ধি করতে হবে, তাহলে এখন আছে 15 টাকা। এই 15 টাকার বৃদ্ধি করব কত? 20%। তাহলে কত হবে ভাইয়া? এখানে 15 প্লাস
15-20% হচ্ছে 3 টাকা, তাহলে 18 টাকা করে আমার কি হইলো, এটা হইলো আমার বিক্রয় মূল্য হইলো। এবং পরিবর্তনশীল ব্যয় একক প্রতি 2 টাকা বৃদ্ধি পেলে, তাহলে পরিবর্তনশীল ব্যয় আমার আগে ছিল কত দেখি তো, এই যে পরিবর্তনশীল ব্যয় আগে ছিল আমার কত 5 টাকা, যদি 2 টাকা বৃদ্ধি পাই তাহলে এখন কত টাকা হবে 60 টাকা, তাহলে পরিবর্তনশীল ব্যয় আমার কত হয়ে গেল 60 টাকা হয়ে গেল, আর কিছু হয়নি। হ্যাঁ, তাহলে এবার আমি লাভটা নির্ণয় করি, দেখেন এবার আমি মুনাফাটা নির্ণয় করি কত হয়। তাহলে বিক্রি করেছি আমি কত 4000 একক, তাই না, তাহলে 4000 একক গুণন এখন আমার বিক্রয় মূল্য 18 টাকা করে, তাই না, মাইনাস পরিবর্তনশীল ব্যয় কত করে এখন 60 টাকা করে, তাহলে 7000 ইন্টু 4 মাইনাস স্থায়ী ব্যয় আগে যা ছিল এখনো তাই আছে, তাহলে স্থায়ী ব্যয়টা আগে ছিল কত আমার দেখি তো, স্থায়ী ব্যয়টা আগে ছিল আমার 20,000, যেহেতু কিছু বলেনি তার মানে আমার সেই 20,000 টাকাই আছে, হইলো। তাহলে এবার করি তো 4-18 কত 72,000, 4-7 কত 28,000 মাইনাস 20,000, তাহলে আমার উত্তর কত আসে 72 থেকে আমরা বাদ দিব কত 48, তাহলে 72 থেকে আমরা 48 বাদ দিলে উত্তরে কত আসে 24,000 টাকা আসে না, তাহলে মুনাফা আমার কত হইল 24,000 হইল। এখন আমার মুনাফা কত হইল 24,000। ভাইয়া আগে আমার মুনাফা ছিল কত দেখি তো, আগে আমার মুনাফা ছিল কত, কই অঙ্কটা, আগে আমার মুনাফা ছিল 20,000, চেঞ্জ হওয়ার পরে আমার মুনাফা হইল কত, চেঞ্জ হওয়ার পরে আমার মুনাফা হইল 24,000, তার মানে কি আমার মুনাফা কি হয়েছে 4,000 টাকা বৃদ্ধি হয়েছে না, মুনাফা আমার 4,000 টাকা বৃদ্ধি হয়েছে না, একটু বলেন তো 4,000 টাকা মুনাফা কি হয়েছে বৃদ্ধি হয়েছে। তাহলে প্রশ্নে তো আমরা সব হ্রাস দেখতে পাচ্ছি, কেন অপশনে তো সব হ্রাস দেখতে পাচ্ছি, তাহলে কি ভুল কি আমরা করলাম না এখানে ভুল আছে বলেন, মুনাফা 4,000 টাকা বেড়ে গেছে না, বিক্রয় মূল্য বৃদ্ধি পেয়েছে 20%, তাহলে 15-20% হচ্ছে 3 টাকা, 15টা আর 20% 3 টাকা, তাহলে 18 টাকা হইল, 4-18 72,000 টাকা, 4-7 28 48, তাহলে 48 মানে 2 অংশ বাদ, তাহলে 24,000, 4,000 টাকা বৃদ্ধি হচ্ছে তো, কোথাও কি ভুল করলাম নাকি ভাই, 4,000 টাকা হ্রাস দেখাচ্ছে কেন অপশনে, বৃদ্ধি হচ্ছে না, সবগুলো 24,000 হ্রাস, 20,000 হ্রাস, 12,000 হ্রাস, 4,000 হ্রাস, আমাদের উত্তরে তো 4,000 টাকা বৃদ্ধি এসেছে, তাই না, তাহলে কি আমরা কোথাও মিস্টেক করলাম না কি মিস্টেক হইলো বলেন, তাহলে মোট লাভ 4,000 টাকা বৃদ্ধি পাবে, কোথাও কি ভুল করেছি দেখেন তো, এই প্রশ্ন দেখে কি মনে হচ্ছে কোথাও ভুল করেছি আমরা, একটু দেখেন। ও ইমন বলছে নিজ থেকে করেছে আপনার সাথে মিলে গেছে, তাহলে হয়তো অপশনে ভুল টুল থাকতে পারে, তাই না। পরের প্রশ্নের সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ কত টাকাই, তাহলে দেখেন দত্তাংশ অনুপাত দেয়া আছে, এই জায়গায় একটু ঝামেলা আছে, হ্যাঁ এই জায়গায় একটু ঝামেলা আছে, এই জায়গায় একটু ঝামেলা আছে, কোনোই ঝামেলা নাই, কোনোই ঝামেলা নাই। দেখেন কি বলছে এখানে, এখানে দেখেন আমাকে বলেছে সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ কত, তাহলে প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা প্রান্ত আছে, তাই না 30%, তাহলে নিরাপত্তা প্রান্তটা কিসের উপরে ধরবো আমরা বলেন তো, বিক্রয়ের উপরে, তাহলে বিক্রয়ের 30% করলে আমরা কি পাবো নিরাপত্তা প্রান্ত পাবো, তাহলে দেখি তো নিরাপত্তা প্রান্ত কি হবে বলেন তো 8 লাখ টাকা, কত সরি 80,000 টাকা, তাহলে এই 80,000 টাকার 30% যখন আমরা করব তাহলে নিরাপত্তা প্রান্ত হবে 24,000 টাকা, তাই না। এখন আমরা যদি নিরাপত্তা প্রান্তের সূত্রটা যদি লিখি, বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু, তাহলে কি আমরা বলতে পারি এই বিক্রয় থেকে সরি সমচ্ছেদ বিন্দু সমান কি আমরা এভাবে বলতে পারি, বিক্রয় মাইনাস নিরাপত্তা প্রান্ত, পারি না ভাইয়া, এটা তো বলতে পারি। তো বিক্রয় আছে কত 80,000, 80,000 থেকে নিরাপত্তা প্রান্ত কত 24,000, তা 80 থেকে 24 বাদ দিলে কত থাকে 56,000, 56,000 থাকে না ভাইয়া। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সমচ্ছেদ বিন্দু টাকায় আপনি এই সূত্র লিখলেন কেন, তার কারণ হচ্ছে প্রশ্নে তো স্থায়ী ব্যয় দেয়া নাই,
স্থায়ী ব্যয় কি দেয়া আছে ভাইয়া? স্থায়ী ব্যয় তো দেয়া নাই। স্থায়ী ব্যয় দেয়া থাকলে স্থায়ী ব্যয়ের সাথে আমি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতকে ভাগ করে দিতাম, তাহলে পেয়ে যেতাম। তো প্রশ্নে তো আমার স্থায়ী ব্যয় দেয়া নাই। কি দেয়া আছে? নিরাপত্তা প্রান্ত দেয়া আছে। তো আমরা কি জানি? নিরাপত্তা প্রান্তের সূত্রে সমচ্ছেদ বিন্দু আছে। তার মানে এই জায়গা থেকে মানটা বের হবে। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? 56,000 হবে। আমাদেরটা ঠিক আছে তাই না? হ্যাঁ, টাইপিং এ ভুল হতে পারে। 7,000 টাকা কোথায় পেলেন? একজন বলছে 7,000 টাকা কোথায় পেলেন? কোন 7,000 টাকা ভাইয়া? কোথায় 7,000 টাকা? ও আচ্ছা, দাঁড়ান, এখানে 7,000 কত একক? একক কত ছিল? আচ্ছা, এটা তো 7,000 একক না, তাই না? এটা তো 4,000 একক। 4,000 একক 60 টাকা করে, তাই না? একই তো হয়, তাও তো একই হয়। 7,000 একক না তো, এখানে ছিল 4,000 একক, তাই না? 4,000 একক 60 টাকা করে, আর মাইনাস 20,000, তাও তো একই হয়। 428, তাহলে 72 থেকে 28 বাদ, 20 বাদ, তাও তো একই হচ্ছে। হ্যাঁ, 4,000 একক ছিল। হ্যাঁ, 4,000 একক 60 টাকা করে। তো এটা না লিখে আমরা 7,000 একক 4 টাকা করে লিখেছিলাম। তো দিন শেষে তো একই আসে, যদিও ভুল করেছিলাম কিন্তু একই। 4,000 একক, হ্যাঁ, 4,000 একক গুণন পরিবর্তনশীল ব্যয় 60 টাকা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কে যেন বললেন? যে বলেছেন সে ঠিকই বলেছেন। 7,000 টাকা না, 7,000 60 টাকা করে 4,000 একক। বুঝতে পেরেছেন? তাও একই আসে, ক্যালকুলেশন করলে একই আসে। তাহলে স্থায়ী ব্যয়ের পরিমাণ কত? সেম প্রশ্নে আবার বলেছে, দেখেন এই সেম প্রশ্নে সমচ্ছেদ বিক্রয় হইল না, এবার আমাকে বলেছে স্থায়ী ব্যয়ের পরিমাণ কত। তাহলে স্থায়ী ব্যয়ের পরিমাণ জানতে চেয়েছে। তাহলে এবার দেখেন মজাটা, দেখেন সমচ্ছেদ বিন্দু টাকায় আমি পেয়ে গেছি না? এই প্রশ্নগুলো পোলাপান ভুল করে। সমচ্ছেদ বিন্দু টাকায় আমি বের করে ফেলেছি কত। তাহলে এই জায়গা থেকে আমরা বের করতে পারি স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই সিএম। তাহলে সমচ্ছেদ বিন্দু টাকায় কত বের করেছি আমি? 56,000 টাকা বের করেছি, সমান স্থায়ী ব্যয় আমাকে বের করতে বলেছে, এটা রেখে দিই। আর সিএম দেয়া আছে কত? 40%। তাহলে এখানে 40% আমরা করে দিই। তাহলে এখন কি আমরা লিখতে পারি স্থায়ী ব্যয় সমান 56,000 টাকা গুণন 40%, আর গুণ করে দিলাম। তাহলে 56,000 টাকা 40% করলে কত হয়? 0 0 কাটেন, 4 6 24 4, হাতে থাকে কত? 2, 4 5 20, আর 2 কত? 22, আর শূন্য কয়টা? একটা দুইটা, তার মানে 22,400। স্থায়ী ব্যয় কত? 22,400। হ্যাঁ হ্যাঁ, নুহ কিবরিয়া 22,400। কিভাবে? বুঝতে পেরেছি? 22,400 আছে না? এই যে 22,400, ঠিক আছে। স্থায়ী ব্যয় একটার সাথে আরেকটা কানেক্টেড। মুনাফার পরিমাণ কত? এটা কি আর করা লাগবে? এই মুনাফার পরিমাণ কত? এটা কি করানো লাগবে? বলেন, মুনাফার পরিমাণ কত? এটা কি করানো লাগবে? প্রশ্নে আমাদের কি দেয়া আছে বলেন? প্রশ্নে আমরা দেখতে পেলাম, প্রশ্নে আমাদের বিক্রয় দেয়া আছে, তাই না? কত বিক্রয় দেয়া আছে দেখি তো। প্রশ্নে আমার কি দেয়া আছে দেখেন, এই যে প্রশ্নে আমার বিক্রয় দেয়া আছে, তাই না? পরিবর্তনশীল ব্যয় দেয়া আছে, প্রশ্নে দেয়া নাই। তাহলে পরিবর্তনশীল ব্যয় যদি না দেয়া থাকে, তাহলে বিক্রয়ের সাথে আমরা কি করব? কন্ট্রিবিউশন মার্জিনকে গুণ করে দিব, তাই না? তাহলে বিক্রয়ের সাথে কন্ট্রিবিউশন মার্জিন গুণ করে দিই, কত হয় তাহলে? 80,000 টাকা গুণন 40%, যেটা আমরা করে এসেছি, 32,000 টাকা। এই 32,000 টাকা থেকে কি করব? স্থায়ী ব্যয় যেটা আমরা বের করলাম 22,400 টাকাকে মাইনাস করে দিব। তাহলে থাকে কত? 9,600 টাকা। এটাই কি আমার মুনাফা না ভাইয়া? এটাই মুনাফা হয় না আমাদের? একটু বলেন তো কষ্ট করে। 9,600 মন। হ্যাঁ, ভেরি গুড, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওই যে আগে যেটা করে আসলাম, যে যদি পরিবর্তনশীল ব্যয় না দেয়া থাকে তাহলে মুনাফাটা কি করে বের করব? বিক্রয়ের সাথে কন্ট্রিবিউশন মার্জিনকে গুণ করব। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের টাকা পেলাম, সেখান থেকে স্থায়ী ব্যয়কে মাইনাস করে দেব। দেখেন, বিক্রয়ের সাথে কন্ট্রিবিউশন মার্জিনকে গুণ করলাম, টাকা পেলাম, সেখান থেকে স্থায়ী ব্যয়কে আমরা কি করে দিলাম? মাইনাস করে দিলাম। তাহলে 9,600 মুনাফা। এই যে সেম একটা দেয়া আছে, দিয়ে কি বলেছে? একক প্রতি অনুদান প্রান্ত কত? তো এটা বের করা লাগবে, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে দিব।
শাহিন লিমিটেডের সমচ্ছেদ বিক্রয় একক কত করা লাগবে? সমচ্ছেদ বিন্দু একক। কোম্পানি নিরাপত্তা প্রান্ত একক কত করা লাগবে? নিরাপত্তা প্রান্ত একক। সূত্র জানেন না? একক বলেছে না? তাহলে বিক্রয় একক মাইনাস সমচ্ছেদ বিন্দু একক, তাই না ভাইয়া? পারবো না পারবো না বলেন? যদি বলেন যে ভাইয়া করে দেন তাহলে করে দিব। এগুলো কি পারবো আমরা? নিরাপত্তা প্রান্ত একক, সমচ্ছেদ বিন্দু একক, অনুদান প্রান্ত বা দত্তাংশ একক প্রতি, এগুলো কি পারবো আমরা? এই যে এটা যে দেয়া আছে এখান থেকে কি পারবো? এই যে বিক্রয় আছে 50 টাকা, পরিবর্তনশীল ব্যয় আছে 20 টাকা, তাহলে অনুদান প্রান্ত কত হবে? 30 টাকা, তাই না ভাইয়া? তারপরে কি বলেছে? সমচ্ছেদ বিন্দু বের করো। তাই স্থায়ী খরচ দেয়া আছে, ভাগ দিয়ে দিবেন 30 দিয়ে, তাহলে হয়ে গেল। পরেরটা কি বলছে আমাদের? পরে বলছে আমাদের কি? এই যে নিরাপত্তা প্রান্ত একক কত, তাহলে বিক্রয় একক দেয়া আছে, সমচ্ছেদ বিন্দু একক আগের প্রশ্নে বের করেছি, মাইনাস করলে হয়ে গেল। পারবো না? না করে দিতে হবে বলেন? পরে যাই। এই যে দেখেন একটা কি দেয়া আছে, সমচ্ছেদ বিক্রয়ের একটা চিত্র দেয়া আছে, আছে না? চিত্র দেয়া আছে। এখন এই চিত্র দিয়ে আমাকে কি বলেছে দেখি তো প্রশ্নে, জামাল কোম্পানির পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত। তাহলে চিত্রে পরিবর্তনশীল ব্যয় কোথায় থাকে দেখেন, চিত্রে স্থায়ী ব্যয়ের রেখা হচ্ছে এটা স্থায়ী ব্যয়ের রেখা, তাই না? এখন স্থায়ী ব্যয় যদি এটা হয় তাহলে আমার পরিবর্তনশীল ব্যয় কোথায় থেকে শুরু হয় বলেন তো আমাকে? স্থায়ী ব্যয় যদি আমার এটা হয় তাহলে পরিবর্তনশীল ব্যয়টা শুরু হয় কই থেকে? স্থায়ী ব্যয়ের উপর থেকে যেটা যায় সেটা এখান থেকে শুরু হয় না? এখান থেকে তো শুরু হয়। তো এখান থেকে যদি শুরু হয় তাহলে আমার পরিবর্তনশীল ব্যয় কত হচ্ছে আমাকে বলেন দেখি। কে পারে এটা? কে পারে? দেখেন এটা আমাদের কে পারে? এই যে এই জায়গা থেকে শুরু হচ্ছে, এটা তো স্থায়ী ব্যয়ের রেখা, তাই না? এটা যদি স্থায়ী ব্যয়ের রেখা হয় তাহলে পরিবর্তনশীল ব্যয় শুরু হচ্ছে কই থেকে? পরিবর্তনশীল ব্যয়ের রেখা আমাদের শুরু হচ্ছে এখান থেকে। এটা কোন পাশ দিয়ে গেল? হ্যাঁ, এটা হচ্ছে আমার পরিবর্তনশীল ব্যয়ের রেখা, এটা হচ্ছে বিক্রয় রেখা, চলে গেল। তাহলে আমার পরিবর্তনশীল ব্যয় কত হবে কে বলতে পারে বলেন? স্থায়ী ব্যয় হচ্ছে 4 লাখ টাকা, তাই না? স্থায়ী ব্যয় 4 লাখ টাকা। এই জায়গাটা যে ছেদ করলো, তাই না? তাহলে এই জায়গাতে কে থাকে? এই জায়গায় মোট ব্যয় থাকে না? এই জায়গায় কে থাকে? মোট ব্যয়। তাহলে এই যে রেখাটা ছেদ করলো, এই ছেদের জায়গায় কে আছে? ছেদের জায়গায় মোট ব্যয় আছে। কে আছে? মোট ব্যয় আছে। তাহলে মোট ব্যয় ছেদ করেছে কোথায়? 5-এ। তার মানে এই টাকা কি বক্ষ না, এটা হচ্ছে লক্ষ, লক্ষ হবে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে 5 লক্ষ টাকা মোট ব্যয়। 5 লাখ টাকা কি হবে? মোট ব্যয় হবে। এই বরাবর গেছে স্থায়ী ব্যয়। তাই স্থায়ী ব্যয় কত টাকা? স্থায়ী ব্যয় কত টাকা? এই বরাবর গেছে, তার মানে 4 লাখ টাকা। তাহলে আমাকে একটু কষ্ট করে বলেন তো ভাইয়া, মোট ব্যয় যদি 5 লাখ হয়, স্থায়ী ব্যয় যদি 4 লাখ হয়, তাহলে পরিবর্তনশীল ব্যয় কত হবে? 1 লাখ হবে না? পরিবর্তনশীল ব্যয় তাহলে 1 লাখ টাকা হবে না? একটু কষ্ট করে বলেন তো আমাকে, পরিবর্তনশীল ব্যয় 5 লাখ হয়? বলেন তো, বলেন। পরিবর্তনশীল 5 লাখ হয়? আরে ভাই 5 লাখ তো মোট ব্যয়। এই যে সমচ্ছেদ বিন্দু না এটা, 5 লাখের সমচ্ছেদ বিন্দু ঠেকছে। তো সমচ্ছেদ বিন্দুতে কে থাকে? মোট ব্যয় থাকে না? সমচ্ছেদ বিন্দুতে মোট ব্যয় থাকে। এই 5 লাখে ঠেকছে মানে কি? 5 লাখে ঠেকছে মানে মোট ব্যয় 5 লাখ, আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে এতটুকু। তাহলে 4 লাখ হচ্ছে স্থায়ী ব্যয়, এটা হচ্ছে মোট ব্যয়। তাহলে এই 5 লাখ থেকে 4 লাখকে ফেলাই দেন, তাহলে এই মাঝখানে থাকে কত? 1 লাখ থাকে না? তাহলে এই 1 লাখ হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, এই 1 লাখ হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। বুঝতে পেরেছেন ভাইয়া? 1 লাখ টাকা হবে। হ্যাঁ, যারা ভুল করেছিলেন তারা কি বুঝতে পেরেছেন? এই যে 1 লাখ টাকা হবে। 5 লাখ তো অপশনই নাই, 5 লাখ হচ্ছে মোট ব্যয়। 5 লাখ যে ঠেকছে কোথায়? 5 লাখ এই জায়গাতে ঠেকে যাচ্ছে, তার মানে এটা সমচ্ছেদ বিন্দু না? সমচ্ছেদ বিন্দুতে কি থাকে? মোট ব্যয় থাকে না? কি থাকে? মোট ব্যয়। তার মানে 5 লাখ হচ্ছে মোট ব্যয়, তার মধ্যে 4 লাখ স্থায়ী ব্যয়। তাহলে মোট ব্যয় থেকে স্থায়ী ব্যয়কে আপনি বাদ দিয়ে দেন, তাহলে 5 লাখ থেকে 4 লাখ বাদ দিয়ে দেন, থাকে হচ্ছে 1 লাখ। তাহলে এই 1 লাখ কে? এই 1 লাখ হচ্ছে ভাইয়া আমাদের পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে? আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? জামাল কোম্পানির সমচ্ছেদ বিন্দু কত? তাহলে কোন জায়গায় যায় তারা ঠেকছে দেখেন তো, তারা ঠেকে গেল কোন জায়গায়?
এই জায়গায় ঠেকছে না, ঠেকছে হচ্ছে এই জায়গায়, তো এই জায়গাটা কোনটা? 5 লাখে ঠেকছে না, তার মানে সমচ্ছেদ বিন্দু হবে কত? 5 লাখ। ঠিক আছে, তাহলে সমচ্ছেদ বিন্দু আমার কত হবে? 5 লাখ হবে। ঠিক আছে, তো অপশনে তো 5 লাখ নাই, তো সমচ্ছেদ বিন্দু 5 লাখে হবে। হ্যাঁ, 5 লাখে ঠেকে যাচ্ছে না, আই বাই সমান, তাহলে সমচ্ছেদ বিন্দু 5 লাখ হবে। ঠিক আছে, সমচ্ছেদ বিন্দু হবে 5 লাখ। ওকে, আর কিছু নাই, শেষ। দেখেন সমচ্ছেদ বিন্দু মানে কি? আই বাই সমান, তাহলে এখানে আই বাই সমান কোন বিন্দুতে? এই যে 5 লাখে সমান হচ্ছে, এই যে এই জায়গাতে ঠেকছে না, এই যে বিক্রয় রেখা, এই জায়গায় ঠেকলো, এই জায়গায় আছে কে? এই জায়গায় আছে 5 লাখ, তার মানে সমচ্ছেদ বিন্দু কত? 5 লাখ। বুঝতে পেরেছেন? সব বোর্ডের কোশ্চেন করেছি এই চ্যাপ্টারে, সব পেরেছি, কিন্তু 26-এ এক্সামে এগুলোর বাইরে কোনো রুলস আসবে? এগুলোর বাইরে কি কোনো রুলস আছে? এগুলোর বাইরে কি কোনো রুলস আছে? আপনার কাছে প্রশ্ন থাকলো। হ্যাঁ, এগুলো হচ্ছে নেগেটিভ থিঙ্কিং। যেসব ছেলেমেয়ের মাঝে নেগেটিভ থিঙ্কিং থাকে তারা পরীক্ষার হলে ভালো করতে পারে না, কারণ তার পজিটিভিটি গুলোকে নষ্ট করে নেগেটিভিটি। আপনি সব প্রিভিয়াসের বোর্ডে করেছেন, যে জিনিস কোনোদিন আসেনি। আপনার সময় কি লুকা প্যাসিওলি জন্ম নিয়ে আপনার জন্য কি নতুন রুল বানায় প্রশ্ন দিবে? নিজের কাছে প্রশ্ন করেন। তাহলে আমরা 9 চ্যাপ্টার 10 চ্যাপ্টার শেষ করলাম। সামনের দিন আমরা চ্যাপ্টার 3 নগদ প্রবাহ বিবরণী শুরু করব। ওকে ভাইয়া, সামনের দিন আমরা নগদ প্রবাহ বিবরণী শুরু করব। আজকে আর না বলি কথা, অনেক রাত হয়ে গেছে, আমার মিটিং ছিল, সব মিস করেছি। তো যাই হোক, সবাই ভালো থাকেন, শেষ করলাম, আল্লাহ হাফেজ।